বর্তমানে কেমন চলছে আবাসন ব্যবসা? যেটা বলছিলেন আপনি, আবাসন খাতের যে স্থবিরতা, এটা শুরু হয় কবে? তো আপনি ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি 1922 সালের আগস্ট মাসে যখন ড্যাপ নতুন করে গ্যাজেট হয়, প্রথম গ্যাজেট হয়, তখন থেকে স্থবিরতা আসছে। যে এর পিছনে কারণটা কি, ড্যাপে কী আছে আসলে? ড্যাপে যা থাকার তা আছে, একটা ডিটেল এরিয়া প্ল্যান বলতেই যা বোঝা যায় সবাই আমরা বুঝি, কিন্তু সাথে যে জিনিসটা সমস্যাটা তৈরি হয়েছে সেখানেই যে বিধিমালার একটা অংশ ড্যাপের অন্তর্ভুক্ত করে সেখানে কিছু জিনিস এমনভাবে নিয়ে আসা হয়েছে যে যেটা অনেকটা আবাসন খাতকে একদম গলা চেপে ধরেছে। কীরকম সেটা? ফার একটা শব্দ এখন সবাই মুখে মুখে বলে, এবং বুঝুক না বুঝুক অ্যাটলিস্ট বলে ফার। তো ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, মানে একটা নির্দিষ্ট ভূমিতে কী পরিমাণ আমি ভবন, কত স্কোয়ার ফিট ভবন বানাতে পারবো, যেমন ধরেন সেটার একটা গুণিতক। যেমন 5 কাঠা জায়গায় যদি আমি এফআইআরের ভ্যালু 3 ধরি, তো 5 কাঠা মানে 3600 বর্গফুট, 3 দিয়ে গুণ করলে যা হয় সেই পরিমাণ স্কোয়ার ফিট আমি বানাইতে পারবো। তো 2008-এর বিধিমালায় যা ছিল দেখা গেল তার 40%ই অধিকাংশ ক্ষেত্রে ঢাকা শহরের 40% নাই হয়ে গেল। তো যখন এটা অঙ্ক পরিবর্তন হয়ে যায়, তো অর্থনীতির সাথে সম্পর্কিত, কারণ ঢাকা শহরের জমির একটা মূল্য কিন্তু এখনও আছে মিনিমাম। তো আমি জানি না ঢাকা শহরে কোথাও 1 কোটি টাকার কাঠার নিচে কোনো জমি আছে কিনা। তো এই অঙ্কটা যখন নির্মাণযোগ্য এলাকার সাথে যখন এই জমির দামটাকে ইকুয়েট করছি, কোনো অঙ্কে আর মিলছে না। তো স্বাভাবিকভাবেই যারা জমির মালিক তারা দেখলো যে আমি জমি বিক্রি করে দিলেই তো এর চেয়ে বেশি পাই, তাহলে আমি আপনাকে দেবো কেন? তো খুব স্বাভাবিক, অর্থনীতি হিসাবটা কিন্তু এভাবে চলে। তখন থেকে স্থবিরতাটা তৈরি হয়। পরবর্তী নিয়ে যেটা আপনি বলছিলেন, অনেক আলোচনা, মিটিং, অনেক কিছু আমরা করেছি, সেটার পরিপ্রেক্ষিতে কিছু সংশোধন হয়েছেও, কিন্তু সেটা খুবই নগণ্য। এর চেয়ে ভয়ঙ্কর একটা বিষয় এখানে আছে, সেটা আমি মনে করি নাসির সাহেব অ্যাড্রেস করবেন, যে আসলে আমাদের ঢাকা শহরের চারিপাশে জলাভূমি, সেগুলো কি ভরাট করাটা কতটুকু যুক্তিযুক্ত।